নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির এবং আজকে যখন ভিডিও করছি তখন বেশ ভালো মুড বলা যেতে পারে। এক তো আমার আজকে অফ ডে, আর অফ ডে এমন একটা সময় যখন গতকাল আমরা দেখলাম যে ইস্ট বেঙ্গলের জয়। ইস্ট বেঙ্গল গ্রুপ লিগে শেষ ম্যাচটাও ভালো বড় ব্যবধানে জয় পেয়ে তারা সুপার সিক্সে গেল। ৩-৩টে গোল, ৩-১ গোলে জয়। অপরদিকে ভারতের জয়। ভারত ২-১ গোলে তাজিকিস্তানকে হারিয়ে দিয়েছে। র‍্যাংকিং এ অনেকটা উপরে থাকা তাজিকিস্তান এই মুহূর্তে ১০৬ নম্বরে রয়েছে র‍্যাংকিং এ, ফিফা র‍্যাংকিং এ তাজিকিস্তান। ভারত ১৩৩ এ, সেখানে তাজিকিস্তানকে হারানো এবং এমন একটা মুহূর্তে যখন ভারতের কোচ নতুন এবং তিনি আবার ভারতীয় কোচ খালেদ জামিল, তিনি এতগুলো বিদেশি কোচ এলো গেল, ভারতের সাফল্যের ঝুলিটা একেবারে শূন্য হয়ে আসছিল। বিশেষ করে এই মানালো মার্কোয়েজের আমলে তো ভারত জয়ই দেখতে পাচ্ছিল না। একটি মাত্র ফ্রেন্ডলি ম্যাচে জয় পেয়েছিল ভারত। তো সেই জায়গাতে দাঁড়িয়ে একদম নিউ সেটআপ নিয়ে, কার্যত নিউ সেটআপ খালেদ জামিলের কাছে নতুন টিম। সো সেই টিম নিয়ে খালেদ জামিল কিন্তু দেখিয়ে দিল যে তিনিও পারেন নিখুঁত স্ট্র্যাটেজিতে ম্যাচ বার করতে। এবং অতি অবশ্যই বলতে হবে সন্দেশ ঝিঙ্গান এবং আনোয়ার আলী, গুরপ্রীত সিং, এই ৩ জনের নাম না করলেই নয়। না করলে ঘোরতর অন্যায় হবে। যেভাবে রেফারি কিছুটা টেনে খেলাচ্ছিল তাজিকিস্তানকে এবং যে পেনাল্টিটা দিল ওটা পেনাল্টি ছিল না। অন্তত আমার তো তাই মনে হয়। সেখানে কিন্তু পেনাল্টিটা বাঁচালো গুরপ্রীত সিং সান্ধু। গুরপ্রীত, যাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন মানালো, এবং হয়তো বিশাল কাইত খেললে গুরপ্রীত কালকে ম্যাচটা খেলতেও পারতো না। আনোয়ার আলী, সন্দেশ ঝিঙ্গান, তারা শুধু গোল সেভ করলেন না, গোল করলেন। গোল করে টিমকে এগিয়ে দিলেন এবং সেই গোলগুলো সেভ করে টিমকে জেতালেন। এটাই সবচেয়ে বড় পাওনা। খালিদ জামিলের নিখুঁত স্ট্র্যাটেজি যে গোল করে এগিয়ে যাও, তারপর নিজের দুর্গ বাঁচাও। একটা সময় ৮ জন ডিফেন্ডারকে নামিয়ে দিয়েছিলেন খালিদ। তো খালিদের এই যে লড়াকু মনোভাব, সেটা তিনি প্লেয়ারদের মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে পেরেছেন এই কয়েকটা দিনের মধ্যেই। যত দিন যাবে এই এই যে ফাইটার খালিদ, সেটা কিন্তু তিনি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ফাইটিং অ্যাবিলিটিটা তৈরি করতে পারবেন। তবে হ্যাঁ, আমার নিঃসন্দেহে বলতে গেলে সমালোচনা কি করার জায়গা নেই? আছে, সমালোচনা করার অনেকগুলো জায়গা আছে। এক, বলবো যে ফরওয়ার্ড লাইনটা খুব একটা খুঁজে পাওয়া গেল না। স্ট্রাইকার কে দেখা গেল না, কারণ গোল করছে ডিফেন্ডাররা এসে। ডিফেন্ডাররাই কালকে ম্যাচটা জিতিয়েছে, যেটা হয়তো রোজ রোজ সম্ভব নয়। গোল করতে হবে ফরওয়ার্ডদেরকে, তাই ফরওয়ার্ড আরো দু একজন, মানে স্ট্রাইকার আরো দু একজনকে আমার মনে হয় পরীক্ষা করে নেওয়ার দরকার রয়েছে। কিন্তু সামনে কঠিন ম্যাচ, সোমবার দিন ইরানের বিরুদ্ধে খেলতে নামবে। ইরান, যারা এখন ফিফা র্যাঙ্কিং এ ২০ নম্বর স্থানে, যারা ওয়ার্ল্ড কাপ খেলবে, যারা ওয়ার্ল্ড কাপ খেলে, তো তাদের বিরুদ্ধে এই ম্যাচটা কিন্তু ভারতের কাছে মরণ বাঁচন ম্যাচ। এক, যে ভারত যদি এই ম্যাচটা জেতে তাহলে গ্রুপ শীর্ষে উঠে যাবে। এই মুহূর্তে আহ, ইরান, তারা গ্রুপ শীর্ষে রয়েছে। তারা আফগানিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে। গতকালই ম্যাচ ছিল, ফার্স্ট ম্যাচটা ছিল। সেকেন্ড ম্যাচে ভারত হারিয়েছে তাজিকিস্তানকে। ভারত রয়েছে সেকেন্ড পজিশনে। এখন যদি ভারত কোনোভাবে, এটা হয়তো দিবাস্বপ্ন দেখছি বলা যেতে পারে, কোনোভাবে যদি ইরানকে হারিয়েও দেয়, আহ, তাহলে কিন্তু ভারত গ্রুপ চ্যাম্পিয়নের জায়গায় চলে যাবে। আর যদি ম্যাচটা ড্র হয়, তাহলেও কিন্তু ভারত ইরানকে ইরানকে আটকে দেওয়া, মানে ড্র করা, সেটাও ভারতের কাছে জয়ের সমান হবে। তো আমার মনে হয় খালিদ জয়ের জন্যই ঝাঁপাবেন। তারপরে জয় যদি না আসে তো ড্র। তো ইরানের মতন শক্তিশালী টিমের বিরুদ্ধে খেলতে পারাটাই বড় ব্যাপার। এই প্র্যাকটিস ম্যাচটা, এটা একটা ম্যাচ এবং এই ম্যাচটা খেলতে পারাটাই বড় ব্যাপার। তো সেটা বড়, ভারতের প্লেয়ারদের কাছেও বড় পাওনা হবে। মোহনবাগান ৭ জন প্লেয়ারকে ছাড়েনি। তো এই ৭ জন প্লেয়ারের মধ্যে অন্তত ৪ থেকে ৫ জন তো প্রথম টিমটাতে থাকতো। তাদেরকে ছেড়েই খালেদ জামিল কিন্তু দেখিয়ে দিয়েছেন যে নতুন প্লেয়ারদেরকেও কিভাবে তুলে আনা যেতে পারে এবং তাদেরকে নিয়েই কিভাবে ম্যাচ জেতা যায়। তাজিকিস্তানকে আজ থেকে ১৭ বছর আগে হারিয়েছিল ভারত। ১৭ বছর পরে আবার ম্যাচ জিতল ভারত এবং ওই ৩ জনের কথা না বললেই নয়। আনোয়ার আলী, সন্দেশ ঝিঙ্গান এবং গুরপ্রীত সিং সান্ধু। এরপরে আগামী ম্যাচ সোমবার দিন, বললামই ৫:৩০টার সময় খেলা ইরানের বিরুদ্ধে এই ম্যাচটা খালিদ জামিলের কাছে আরো বড় পরীক্ষা। খালিদ জামিল পরীক্ষা দিতে বসেছেন আর পরীক্ষায় তিনি পাশ করছেন। প্রথম ম্যাচটা তিনি পাশ করলেন। জয় দিয়ে তিনি তার কোচিং জীবন, ভারতীয় কোচ হিসেবে, মানে ভারতের জাতীয় টিমের কোচ হিসেবে তিনি তার কোচিং জীবনটা শুরু করেছেন জয় দিয়ে। এটা খুব ভালো সাইন এবং ভারতীয় কোচের ওপর ভরসা রাখলে তারা যে ফল দিতে পারে সেটা কিন্তু তিনি দেখিয়ে দিলেন আবারও। তো হ্যাটস অফ খালিদ জামিল অ্যান্ড কং।
তাদের প্রত্যেককে ধন্যবাদ। এখানে অনেকে বলছেন হয়তো খালিদের এখানে কোনো হাত যশ নেই, কিন্তু আমি বলবো খালিদের নিঃসন্দেহে হাত যশ আছে। এই যে টিমটা টানা 90 মিনিট 98 মিনিট লড়াই করলো না, এই লড়াইটাই কিন্তু খালিদ জামিল তার প্লেয়ারদের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছেন। খালিদ জামিলের কাছে ম্যাচ জিতলেও যা এক্সপ্রেশন থাকে, ম্যাচ হারলেও সেই এক্সপ্রেশন। অর্থাৎ তিনি হার মানেন না কোনোভাবেই, এবং তিনি একটা বজ্র কঠিন মানসিকতা, এই মানসিকতা তিনি তার প্লেয়ারদের মধ্যে ভরে দিতে পারছেন। এটাই বড় ব্যাপার। এই 90 মিনিট বিদেশি টিমের বিরুদ্ধে লড়াই করা চারটিখানি ব্যাপার নয়। ইরান আরো বেশি দৌড়বে, দৌড় করাবে। তো তাদের বিরুদ্ধে লড়াই করাটা কিন্তু এই জয়টা বড় মোটিভেশন দেবে ইন্ডিয়ান টিমকে। এবার যদি আসা যায় আইএসএল সুপার কাপ এই বিষয়গুলো নিয়ে, আইএসএল তো বলা হয়েছে ডিসেম্বরে হবে, এখনো জানা নেই। সোমবার দিন কিন্তু ক্রুশিয়াল ডে ফর মানে ইন্ডিয়ান ফুটবল অলসো। সোমবার দিন সুপ্রিম কোর্ট রায় দেবে কি হবে সংবিধান ফুটবল ফেডারেশনে, সেটা জানা যাবে। শোনা যাচ্ছে যে নতুন একটা কমিটি আসবে এবং সেখানে কল্যাণ চৌবে অ্যান্ড কং তো বাদ যাওয়ার চান্স 90%। তো তারা বাদ গিয়ে নতুন সেট আপ আসবে, হয়তো প্রফুল প্যাটেল আসতে পারেন এই জায়গাতে, বেশ কিছু প্রাক্তন ফুটবলারকে হয়তো ইনক্লুড করা হবে। সুপার কাপ যেটা সেপ্টেম্বরে হওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু আমার মনে হয় না সেপ্টেম্বরে হবে, সেটা হয়তো হতে হতে অক্টোবরে হবে। অক্টোবরে একদম ফার্স্ট উইকেই হবে, বা সেপ্টেম্বরে এন্ডে গিয়ে হবে। অক্টোবরের ফার্স্ট উইকে যদি হয়, অক্টোবর থেকে চলবে এবং সেখানে গ্রুপ লিগ, তারপরে গিয়ে নকআউট পর্যায়ে ম্যাচ হবে। তো ইন বিটুইন বেশ কিছুটা সময় যাবে। তো তারপর আইএসএল। ইস্ট বেঙ্গল টিম 1 সেপ্টেম্বর থেকে প্র্যাকটিসে নামবে বলেছিল, কিন্তু তাদের পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন হয়েছে, তারা 1 সেপ্টেম্বর থেকে প্র্যাকটিসে নামছে না। পরবর্তী ডেট জানাতে পারলে আপনাদের নিঃসন্দেহে জানিয়ে দেবো, কারণ যেহেতু সুপার কাপটা অনেকটা পেছনের দিকে হচ্ছে। এর মধ্যে আমরা জানি যে ইস্ট বেঙ্গল টিমে বেশ কিছু সিনিয়র প্লেয়ার তারা কলকাতা লিগে খেলছে, যেমন সৌভিক, দেবজিৎ মজুমদার। দেবজিৎ খেলছে, এটা খুব ভালো যে সে ম্যাচ প্র্যাকটিসের মধ্যে থাকছে, এটা খুবই ভালো দিক। কিংবা ডেভিড, বিষ্ণু, লালরিন্ডিকা, এরা কিন্তু ম্যাচের মধ্যে থাকছে, এটা খুব ভালো জিনিস একটা বলা যেতে পারে। এই সিনিয়র টিমের এই 5-6 জন প্লেয়ার যারা কলকাতা লিগের ম্যাচে অংশগ্রহণ করছে, এতে টিমটাও শক্তিশালী হচ্ছে, পাশাপাশি এই প্লেয়াররা তারা ম্যাচ প্র্যাকটিসটাও পাচ্ছে, এটা খুবই ভালো দিক। এর মধ্যে মোহনবাগানের ষষ্ঠ বিদেশি তিনিও কনফার্ম হয়ে গেছেন, রবসন রবিনো। রবসন রবিনো নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কথা বলেছি, ইস্টবেঙ্গলে আসবে না মোহনবাগানে, ইস্টবেঙ্গলের সঙ্গে কথা হয়েছে, এসে হেনা তেনা প্রচুর ঘটনা ঘটেছে। শেষমেশ রবসন রবিনো তিনি মোহনবাগানে সাইন করেছেন এবং ACL2 ম্যাচের আগেই তিনি চলে আসবেন বলে জানা যাচ্ছে, যদি বেশি সময় নেই হাতে। হয়তো সোমবার দিন, আমি বলছি না যে মানডে ইজ দ্য ক্রুশিয়াল ডে ফর ইন্ডিয়ান ফুটবল, সোমবার দিন সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু রবসন রবিনোও সোমবার দিনই কিন্তু কলকাতায় আসছে। আরো একজন ব্রাজিলিয়ান ফুটবলার, মানে ব্যারেটোর পরে বোধহয় আরো একজন ব্রাজিলিয়ান ফুটবলার যিনি মোহনবাগানে আসতে চলেছেন, রবসন এবং মিগুয়েল। বসুন্ধরা কিংসে এই দুই বন্ধুকে একসঙ্গে খেলতে দেখা গিয়েছিল, আর এদের জুটি কিন্তু বসুন্ধরা কিংসে খেলার সময় তারা কিন্তু বিরাট ফলাফল দিয়েছে। অস্কার ব্রুজো তার এবং অস্কারের দুই প্রিয় ছাত্র, যদি অস্কার রবসনকে আনতে পারলেন না তিনি, রবসন চলে গেলেন পাশের ক্লাবে, মোহনবাগানে তিনি খেলবেন। এবার মোহনবাগানে যখন খেলবেন, যখন ডার্বি হবে, তখন রবসন এবং মিগুয়েলের একটা লড়াই আমরা দেখতে পারবো। এতদিন দুজনেই একই টিমে খেলেছেন, এবার দুজনের লড়াই দেখতে পারবো। তো লড়াইটা কেমন হতে পারে সেটা অতি অবশ্য দেখার অপেক্ষায় থাকলাম। তো রবসন আসাতে নো ডাউট মোহনবাগানের শক্তি বাড়বে, তবে যেটা শোনা গিয়েছিল যে রবসনকে নাকি মলিনার খুব একটা পছন্দ ছিল না। তো এখন কিছু করার নেই, রবসনই আসছেন এবং সোমবার আসছেন বলে জানা যাচ্ছে। রবসন, আমার মনে হয় না সে খারাপ প্লেয়ার। রবসনের যেটুকু খেলা দেখেছি, মলিনার পছন্দ কেন হচ্ছিল না আমি জানি না এটা। এবং রবসন সে দেশে ফিরে গিয়ে খেলছিল, নেইমারের এগেনস্টে একটি ম্যাচে খেলতো, তাকে দেখা গিয়েছিল। তো ওভারঅল দেখা যাক রবসন আসাতে এই গ্রেগ স্টুয়ার্টের অভাবটা পূরণ হয় কিনা, এবং তিনি মোহনবাগানে কতটা শক্তি বাড়াতে পারেন, এটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। তো দেখা যাক, সেদিকে অতি অবশ্যই তো নজর রাখতে হবে। মোহনবাগান এমনিই শক্তিশালী টিম, তো রবসন সেই টিমে কতটা সম্পদ হয়ে উঠতে পারেন সেটা আগামী বলে দেবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও বা লাইভে। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগুক খারাপ লাগুক সেটা মন্তব্য করবেন, কমেন্ট করবেন, অতি অবশ্যই হাইপ দেবেন। আর যা বলে থাকি, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। থ্যাংক ইউ।